প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভি প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আজকে আছেন আমন্ত্রিত অতিথি অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটির পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর লতিফিয়া হোমিও কমপ্লেক্সের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। লতিফিয়া হোমিও কমপ্লেক্স 71 মির্জা জাঙ্গার সিলেট এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও জাতীয় পত্রিকা দিনকাল একটি পত্রিকা, জাতীয় পত্রিকা একটি, এবং সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট এবং সুরমা মেল, তিনটি পত্রিকা এসছে। তিনটি পত্রিকারই আমরা শিরোনাম পড়বো এবং অতিথির কাছে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো। হাতে নিচ্ছি দিনকাল। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 8 জানুয়ারি 2026, 24 পৌষ 1432 বঙ্গাব্দ, 18 রজব 1447 ইসরি। দিনকাল পত্রিকায় রাজনৈতিক খবর দিয়ে শুরু। আওয়ামী লীগের বর্বরোচিত ঘটনা, পৃথিবীর ইতিহাসে বিরল, প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক। জুলাই সনদ বাস্তবায়ন, সব দল অঙ্গীকারবদ্ধ, সুজন। 11 জানুয়ারি উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিবেন, আশাবাদ চীনের। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনে 8 থেকে 14 ফেব্রুয়ারি মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। নোয়াখালীতে তীব্র শীত, 1 মাসে 18 শিশুর মৃত্যু। 44 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস। বিএনপিতে যোগ দিলেন এনসিপির মীর আশরাদুল। ইসি সানাউল্লাহ, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনের গতি সঞ্চার। বিভিন্ন অপশক্তি নিয়ে 2008-এর নির্বাচন হয়েছিল, ডক্টর মঈন খান, বিএনপি নেতা। ক্রীড়া উপদেষ্টা, ভারতে টি-20 বিশ্বকাপে না খেলতে আমরা অনড়। সাইফুজ্জামান ও তার স্ত্রীর সহ 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তারেক রহমান সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিল, বিএনপি নেতা আমির খসরু। হাদি হত্যা আসামি ফয়সালের সাথে 65.5 লাখ টাকা ফ্রিজ। 35 জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রস নিয়ে সতর্কতা। যুক্তরাষ্ট্রে ভিসা পেতে জামানত লাগতে পারে $15,000। এই ছিল প্রথম পাতার খবর। শেষ পৃষ্ঠায় খবরগুলো পড়ে শোনাচ্ছি। শেষ পৃষ্ঠায় 7 বছর পর যুক্তরাষ্ট্র থেকে এলো ভুট্টার চালান। 18 সালে ভুট্টা আসছিল, এরপরে আর আসেনি, এতদিন পর আসছিল। অর্থাৎ খাবারের একটা বিশাল ভুট্টা। আজ থেকে এলপি গ্যাস সরবরাহ বিপণন বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। 1,25,00,000 সিলিন্ডারে রিফিল হচ্ছে। ইতিহাসে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 2026 সালের এসএসসি পরীক্ষায় চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ। তারেক রহমান জুলাই আন্দোলনের সমন্বয় করেছেন রাশেদ। সিরাজগঞ্জে ইকবাল হাসান টুকু, বিএনপি নেতা। তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সমাবেশ। আর অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি খবর, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট মানি এক্সচেঞ্জারদের ফি 300 টাকা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। দলীয় ডিসি এমপিদের বদলি চাই জামাত। তারেক রহমানের শপথ নিয়ে রংপুরে প্রস্তুতি সভায় আসাদুল হাবিব দুলু, সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে, কেউ যেন অরাজক সৃষ্টি না করে। 5 বছরে গুম থাকলে সম্পত্তি বন্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল। 700 কেজি ভেজাল গুড় ধ্বংস। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সার্জিজ। সাংবাদিক ইলিয়াস আমেরিকায় বসে যিনি অনলাইনে খবর বিশ্লেষণ করেন। চট্টগ্রামে অস্ত্র হাতে ছবি ভাইরাল, সেই শওকত গ্রেপ্তার। সেনাবাহিনী বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।
শেষ খবরটা পড়ে আপনার কাছে আসছি। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া। মৃত্যুর পর থেকে বিভিন্ন সংগঠন দোয়া চালাচ্ছে, তারই একটি অংশ হিসেবে। প্রিয় দর্শক, আপনি আমরা এখন সুন্দর বিশ্লেষণ শুনবো অতিথির কাছ থেকে, এবং তার সাথে বলেছি বিদ্যুৎ না থাকায় কিন্তু আমরা কিন্তু একটু বিপদেই আছি। তারপরে যথাসাধ্য আমরা চেষ্টা করব, বিদ্যুৎ এলে হয়তো সে স্বাচ্ছন্দ্যটা আবার ফিরে পাবো ইনশাল্লাহ। বিশেষ ব্যবস্থায় আমরা একটা অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ মিলন ভাই। আজকের সংবাদগুলোর মধ্যে একটা বড় সংবাদ হচ্ছে তারেক রহমানের কর্মসূচিগুলা নিয়ে, বিশেষ করে চীনের রাষ্ট্রদূত অনেকগুলা কর্মসূচি নিয়ে, এবং চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন, হ্যাঁ, এবং আশাবাদ ব্যক্ত করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন। আসলে নির্বাচন তো সামনে, নির্বাচনে কি হয় না হয় বলা যায় না। হ্যাঁ, গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো, নির্বাচনের রেজাল্ট আসলো। রেজাল্ট হয়তো অনেকের কাছে এক্সপেক্টেড না, কিন্তু রেজাল্ট হয়েছে, এবং রেজাল্টে তরুণ ভোটারদের চিন্তা চেতনার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য বিভিন্ন রাষ্ট্রদূত দেখা করবেন, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমাদের ব্যালেন্স থেকে চলা উচিত। কারণ বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের যে থাবা, এই থাবা থেকে আমরা কেউ নিরাপদ না। এখন অতিরিক্ত চীনের দিকে ঝুঁকে থাকা, এটা একটা বিপদ ডেকে আনতে পারে। সেজন্য ব্যালেন্স ওয়েতে পররাষ্ট্রনীতি চালাতে হবে। সেই বিষয়টা মাথায় রাখা উচিত আমাদের, যারা রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রের দায়িত্বে যারা আসবেন তাদের। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, প্রধান উপদেষ্টা যে জিনিসটা বলেছেন, আওয়ামী লীগের বর্বরোচিত ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা নিঃসন্দেহে বিরল, কিন্তু সমস্যা হচ্ছে এর প্রচারণাটা এখন থেমে গেছে একবারে। এই যে বর্বরোচিত ঘটনাগুলা আওয়ামী লীগ ঘটিয়েছে, গুম, হত্যা, নির্যাতন, বিভিন্ন আইনে ধরে নেওয়া, হ্যাঁ, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, এইসব বিষয়, এবং 500 হত্যাকাণ্ড, এইসব বিষয়গুলা এখন আর নিউজ পেপারে আসে না খুব একটা। এবং দলীয় মানে যারা জুলাই যুদ্ধ আছেন তাদের মধ্যেকার সমস্যাগুলোই বেশিরভাগ আসছে, কারা ক্ষমতায় আসছে না আসছে এইসব বিষয় আসছে। কিন্তু আলটিমেটলি যে বিষয়টা প্রধান উপদেষ্টা মনে করিয়ে দিয়েছেন, এটাই সবার একটু ফলো করা দরকার। এই বর্বরোচিত ঘটনাগুলা সবসময় লাইমলাইটে রাখা দরকার, যাতে আর কেউ এরকম বিষয় না করতে পারে। এবং এইসব বর্বরোচিত ঘটনা খালি উল্লেখ করলে হবে না, এগুলা বিচার হওয়া দরকার। বিচার সংস্কৃতিতে এমন জিনিস, আপনি কিন্তু তোলা দিচ্ছেন কথাটা, জুলাই যোদ্ধারা কিন্তু একবার বিচ্ছিন্ন হয়ে গেছে। না, বিচ্ছিন্ন হবে, বিচ্ছিন্ন হবে, এটা নিয়ম, বিচ্ছিন্ন হবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে এখন অন্য টার্গেট। হ্যাঁ, আগে জুলাই যুদ্ধ ছিল এক টার্গেট, এখন অন্য টার্গেট, বিচ্ছিন্ন হবে, এটা নিয়ম। কিন্তু বিষয়টা হচ্ছে এইগুলা বিচার যদি হয়, বিচার যদি হয়, তাহলে আর অঘটন ঘটে না। এটা হচ্ছে বড় জিনিস। এই যে মনে করেন যে আপনার যে হাদি হত্যাকাণ্ড, হাদি হত্যাকাণ্ডের আসামিকে ধরা হলো না এই পর্যন্ত। হ্যাঁ, আসামিকে ধরা হলো না, আসামিকে বিচারের বাইরে রাখা হচ্ছে। আলটিমেটলি যেটা ঘটবে, এরকম আরেকটা হত্যাকাণ্ড আজকে ঘটেছে। হ্যাঁ, ওই আপনার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে রাজধানীতে। হ্যাঁ, এগুলা তো ঘটবেই। কারণ হচ্ছে যদি হাজি হত্যাকাণ্ডের ফয়সলকে ধরা হতো, সাথে সাথে বিচার ব্যবস্থা করা হতো, তাহলে আরেকটা ঘটনা ঘটতো না। এই ঘটনাগুলাকে টেকল দেওয়ার একমাত্র পথ হচ্ছে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করা। এগুলো সরকারের হাতে, সরকার এগুলো চাইলেই পারে। হ্যাঁ, এবং সরকার কেন পারে না? যেখানে যে পারে না, যেগুলা লুপহোল আছে, লুপহোলগুলো দূর করতে হবে। দূর করে বিচারের সংস্কৃতিতে দেশকে যদি তত্ত্বাবধায়ক সরকার না প্রবাহিত করে, তাহলে রাজনৈতিক সরকার প্রবাহিত করবে না। হ্যাঁ, এই আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। সেজন্য আমাদের উচিত হচ্ছে এখন যে জিনিসটা হওয়া দরকার, সেটা হচ্ছে বিচারের সংস্কৃতিতে চলে আসা দরকার, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে। যদি এটাতে 1 সেকেন্ড দেরি করা হয়, 1 সেকেন্ডে অনেক লস হয়ে যাবে। সুন্দর বিশ্লেষণ করেছেন, কিন্তু আমি একটু আপনার সাথে একটু শুরু বলবো। এই যে বর্বরচিত ঘটনার কথা পৃথিবীর ইতিহাসে বিরল, এখন যে ঘটনাগুলো ঘটছে সেটারও যদি এই তত্ত্বাবধায়ক সরকার যদি না পারে, কিন্তু এগুলো কিন্তু আবার ইতিহাসে, সেটাই তো এই জন্য এগুলাকে টেকল দেওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে, নির্বাচনে 8 থেকে 14 ফেব্রুয়ারি মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তো এই মধ্যে জানি যে সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ বাহিনী মাঠে আছে। 8 থেকে 14 ফেব্রুয়ারি আর কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, এটারও আর তো কোনো বাহিনী নাই। সুতরাং যে বাহিনী আছে সেই বাহিনী দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্ত হাতে দমন করা উচিত। এখানে কোনো ফেভারিটিজম থাকবে না। আমাদের অনেক সমস্যা দেখা যাচ্ছে যে প্রশাসনের লোকজন বিভিন্ন দলের সাথে ভিড়ে যাচ্ছে।
হ্যাঁ, বিভিন্ন দলের সাথে মিলে যাচ্ছে যে এরা সরকার গঠন করবে, এদের সাথে লাইন রাখা, এই যে আমাদের যে লাইন রাখার সংস্কৃতি, তেল দেওয়ার সংস্কৃতি, এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই শুরু হওয়াতে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং সবাই অনেকটা নির্জীব হয়ে বসে আছে। যে যা হবার হবে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে 44 জেলায়, এটা 18 শিশুর মৃত্যু, আবহাওয়া অফিস এক থেকে মাসে আবার 18 শিশুর মৃত্যু, এটা মারাত্মক বিষয়। শৈত্যপ্রবাহ, আমাদের দেশে যে সামাজিক সংগঠনগুলা, এগুলা প্রচুর রিসোর্স আছে, প্রচুর এফোর্টস আছে, এবং সামাজিক সংগঠনগুলা আমরা দেখেছি বন্যায় বা অন্যান্য দুর্যোগে প্রচুর কাজ করে। এই সামাজিক সংগঠনগুলাকে যদি কাজে লাগানো যায়, তাহলে এই শৈত্যপ্রবাহের দখলটা আমরা সামাল দিতে পারবো। কারণ আমাদের এমন অবস্থায় এফ্লুয়েন্ট যারা সোসাইটি আছে, মিলন ভাই আপনি দেখবেন প্রত্যেকটা বা আমাদের অনেকগুলা শীতবস্ত্র আছে, যে শীতবস্ত্রগুলো আমরা কন্ট্রিবিউট করে দিতে পারি, এবং এটা সামাজিক সংগঠনগুলা কালেকশন করে ডিস্ট্রিবিউট করলে এই সমস্যাটা আমরা সহজেই ট্যাকল দিতে পারি। এবং আমাদের এই দানশীলতা আমাদের প্রচুর, আমাদের এই নিয়ে সমস্যা নাই। হ্যাঁ, এই বিষয়গুলোকে হাইলাইট করলে আমাদের অনেক রেজাল্ট আসবে। সাইফুজ্জামান এবং তার 332 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এগুলা হচ্ছে, কিন্তু আসলে তো এরা দরাচুয়ার বাহিরে, এদেরকে দরাচুয়ার বাহিরে রাখা হয়েছে, এবং এগুলা হচ্ছে পত্রিকার নিউজই এইগুলা নিউজই হয়ে থাকবে। আর যেরকম রুনি সাগর হত্যাকাণ্ড, এরকম নিউজই হয়ে থাকবে। আমরা আশা করেছিলাম এই তো এই সরকারের আমলে এটা হবে, এটা না হওয়াতেই তো সমস্যা। হ্যাঁ, এই যে না হওয়াতেই সমস্যা, কেন, কোন সমস্যা, কার কি জন্য হচ্ছে না, এটা আমাদের কাছে ক্লিয়ার না। সরকার অ্যাডামেন্ট হলে অবশ্যই সবই সম্ভব। এই যে এলপি গ্যাসের একটি ঘটনা, এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি খবর। এলপি গ্যাসের আসলে মানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ বাড়িয়েছে, যারা ব্যবসায়ী তারা 300 টাকা বাড়িয়ে বিক্রি করতেছে, ওটাকে এখন করতে যায়, এখন অন্যরকম একটা পর্যায়ে চলে গেছে, তারা দোকান বন্ধ রাখছে, তারা গ্যাস বিক্রি করছে না। না, কিন্তু এটা আলাপ আলোচনা করে নেগোসিয়েশন করে কাজ করা দরকার। হ্যাঁ, ব্যবসায়ীদের তো সংগঠন আছে, এবং যারা সংগঠনে দায়িত্বশীল তারা না বোঝার লোক না, তাদেরকে নিয়ে আলোচনা টেবিলে বসলে আমার মনে হয় এটা সমাধান হবে। এবং আলোচনার তো কোনো বিকল্প নাই। আপনি নেগোসিয়েশন স্কিল যদি সরকারে ভালো থাকে, আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের প্রশাসনে যাদেরকে নেওয়া হয় তাদেরকে বাংলাদেশের রাজধানী কোথায়, ভারতের রাজধানী কোথায়, এটা মুখস্থ আছে কিনা, এইটা দেখে প্রশাসনের লোক নেওয়া হয়। বিসিএস ক্যাডারদের এই ব্যাপারগুলো দেখা হয় না, তার অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটি কিরকম, তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি কিরকম, তার নেগোসিয়েশন স্কিল কত কিরকম, এগুলো দেখা হয় না। আমাদের নিয়োগ প্রক্রিয়াটা টোটালি একটা ভুলের মধ্যে আছে। আপনি নিয়োগের বইপত্র বিক্রি করেন, আপনি জানেন এইসব বইতে যা আছে এগুলার আজকাল দরকার নাই, এগুলা গুগল এবং এআই এর জমানায় এইসব তথ্য ডাটাগুলার দরকার নাই। আপনি মোবাইলে টিপ দিলেই তো সব বের হয়ে যাচ্ছে। তখন আলটিমেটলি আপনার দরকার হচ্ছে ডিসিশন মেকিং ক্যাপাসিটি, যেটা এআই পারবে না। হ্যাঁ, আপনার দরকার হচ্ছে নেগোসিয়েশন স্কিল, যেটা এআই পারবে না। এই বিষয়গুলো না দেখে যে নিয়োগ করা হয়, এই নিয়োগের লোকগুলো আমাদের আসলে কোনো কাজে লাগছে না। হ্যাঁ, এবং ভালো এদের ল্যাঙ্গুয়েজ স্কিলও নাই। আমার একজন স্যার বলতেন, এমন হয় যে আমাদের সেক্রেটারি লেভেলে গুলাতে গিয়ে বলবে আই নিড লোন, না বলবে আই ক্যান গিভ লোন। হ্যাঁ, এই ইংলিশ গুলো ভালো করে জানে না। এই বিষয়গুলোকে আমাদের হাইলাইট করা দরকার, আমাদের নিয়োগগুলোকে সক্ষম করা দরকার, এবং যারা প্রশাসনে আছে তাদের মানে ট্রেনিং এর মাধ্যমে নেগোসিয়েশন স্কিল অবসান হোক। আরেকটি খবর লতিফ ভাই, জুলাই আন্দোলনের মিডিয়া থেকে যে কাজটা করেছিল ইলিয়াস হোসেন সাংবাদিক, তাকে এখন এই জুলাই আন্দোলনের নেতারাই এটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং অনেকটা ভুল বোঝাবুঝির বিষয়। আসলে ইলিয়াস হোসেন এবং সার্জিসের মধ্যে কথা বলা দরকার, এইরকম কেন সার্জিস বলবে এগুলো আসলে দেখা দরকার। হ্যাঁ, এগুলো ভুল বোঝাবুঝি অনেকগুলা নিউজ থেকে ভুল বোঝাবুঝি ঘুরিয়েছেন। হ্যাঁ, এই ধরনের একটা নিউজ আসছে যে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট মানি চেঞ্জারদের ফি 300 টাকা, এটা নির্ধারিত করে দেওয়াই ভালো হয়েছে, কারণ এটা নির্ধারিত না হওয়াতে এন্ডোর্সমেন্টের জন্য অনেকে অনেক টাকা দিতে হয়। অনেক ধন্যবাদ, এটা অত্যন্ত একটা জনগুরুত্বপূর্ণ খবর। প্রিয় দর্শক, আমরা জাতীয় পত্রিকা শেষ করে আসছি সিলেটের স্থানীয় দৈনিকে। প্রথমে নিচ্ছি শ্যামল সিলেটে যে খবরগুলো জাতীয় পত্রিকা আমরা পড়েছি সেটা বাদ দিয়েই পড়ব। 10 কোটি টাকা মনোনয়ন বাণিজ্যের অভিযোগ, 1 টাকা ঘুষ নিয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব ডিসি সারোয়ার। জেলা প্রশাসনের নিয়ে একটি বিতর্ক আসছে এবং মিডিয়ায় সেটা প্রকাশ হয়েছে। তার জবাবে 10 কোটি টাকা ঘুষ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উনি অস্বীকার করেছেন। আরো খবর, তারেক রহমান সিলেটে আসছেন 22 জানুয়ারি। আমরা আগে থেকে শুনেছি সিলেট থেকে উনি শুরু করবেন, তবে এটা মনে হয় নির্বাচনী সফর কিনা জানি না আমরা। এর আগে হয়তো রাজনৈতিক একটি সফর করবেন। খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ, এটা আমাদের দেশের জন্য একটা ভালো দিক মনে করি আমরা। আমাদের দেশের এক নেত্রী, রাজনৈতিক নেতার
একটা রাস্তা হচ্ছে আমেরিকায়। 10 রানের রোমাঞ্চকর জয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। যশোর নির্বাচন শীর্ষ 3 পদ সহ শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। 21টি পদের মধ্যে 17টি পদই শিবির পেয়েছে। 2টি ছাত্রদল, 1টি বোধহয় স্বতন্ত্র, 1টা না 2টা। রায়হান হত্যা মামলায় অধিকতর শুনানি 21 জানুয়ারি। সিলেটে অপহরণের পরদিন স্কুল ছাত্রী উদ্ধার, 2 তরুণ গ্রেপ্তার। সামাজিক অবক্ষয়ের ঘটনা। আসি শেষ পৃষ্ঠায়, শ্যামল সিলেটের শেষ পৃষ্ঠায় খবর, সহমর্মিতা আর মানবতার উষ্ণতা ছড়িয়ে পড়ুক সবখানে। বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে অসহায় দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণকারী বক্তাদের বক্তব্য। 8.6 ডিগ্রিতে কাঁপছে কমলগঞ্জ, জনজীবনে স্থবিরতা। ছবি আসছে অন্ধকার ঘুটঘুটে ছবি, গাছ দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা অবস্থায়। সুনামগঞ্জ 3 আসন, রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী। ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতি ব্যবস্থা করা হবে, এম এ মালিক বিএনপি নেতা তার নির্বাচনী জনসংযোগে বলেছেন। বিএনপির 2 প্রার্থী ঘিরে বিভক্ত নেতাকর্মী। সুনামগঞ্জ 2 আসনের তেরাছাল্লার বক্তব্য। খবর, গোলাপগঞ্জে সাংবাদিকদের সাথে ইমরান চৌধুরীর মত বিনিময়। জনগণ মুখিয়ে আছে ধানের শীষে ভোট প্রদান করার জন্য। সিলেট চেম্বারে সনদপত্র বিতরণ। এই ছিল শ্যামল সিলেটের শেষ পৃষ্ঠার খবর। সম্পাদকীয় কলাম, শীতার্থ মানুষের পাশে থাকুন, যেটা আমরা আলোচনা করেছি আগেও, এগিয়ে আসার জন্য। প্রতিভা আমরা জাতীয় পত্রিকা পরে স্থানীয় পত্রিকা আরেকটি আমাদের হাতে আছে, সুরমা মিল, দৈনিক সুরমা মিলের খবরগুলো পড়ে শোনাচ্ছি। যে খবরগুলো পড়া হয়েছে সেটা না পড়ে আমরা, পড়া হয়নি খবরগুলো, সেটাই পড়বো। জাতীয় নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জাফলংয়ে ভোটের গাড়ি, ব্যতিক্রমধর্মী একটি প্রচারণা। এবার আনোয়ারুজ্জামানের এপিএস এর বাসায় দুদকের নোটিশ। জাফলংয়ে প্রায় 25,000 ঘনফুট বালু জব্দ। এই ছিল সুরমা মিলের, যেটা পড়া হয়নি খবর সেটা পড়ে শোনালাম। সুরমা মিলের শেষ পৃষ্ঠায় যে খবরগুলো আছে সেটা পড়ে শোনাচ্ছি। বেঁচে থাকতে বিত্তবানদের সমাজের জন্য কিছু করা উচিত। সিলেট বেওয়ারিশদের ঠিকানা গড়ছে জীবন ফাউন্ডেশন। জীবন ফাউন্ডেশনে প্রবাসী একটি সংগঠন, তারা একটি কাজ করে যাচ্ছে। সেখানে সুন্দর একটি উক্তি আসছে, বেঁচে থাকতে বিত্তবানদের সমাজের জন্য কিছু করা উচিত। একটি সুন্দর বক্তব্য বলার মনে করি আর কি। আরেকটি খবর, মৌলভীবাজারে 44 জেলায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকার আভাস। বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের নেত্রী ছিলেন, আরিফুল চৌধুরী। জুলাই চেতনার বিরোধকারীদের লাল কার্ড দেখাবে তরুণ সমাজ, ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ, নামটা একটু কঠিন। আরো খবর, বিশ্বনাথে 106 বোতল মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ওয়াহাবিদের বিষয়ে বক্তব্যের পর ভোট চাইতে গিয়ে বিতর্ক তাহেরি, শ্রীমঙ্গলের ইসলামিক বক্তা আর কি তাহেরি। শ্রীমঙ্গলে 1 বছরে 67 বন্যপ্রাণী উদ্ধার। এই ছিল সুরমা মেলের শেষ পৃষ্ঠা। এবং সুরমা মেলের ভিতরে সম্পাদকীয় কলমটা আমরা একটু দেখে নিই, সম্পাদকীয় কি দেখছেন তারা। সম্পাদকীয় কলামে এখানে এমন আলাদা করে কিছু নাই। শুরু করতে পারেন আজকে অতিথির কাছে আবারও যাচ্ছি। যে নিউজ গুলো আছে মিলন ভাই, এর মধ্যে একটা বড় নিউজ যেটা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে 10 কোটি টাকা মনোনয়ন বাণিজ্যের অভিযোগ। 1 টাকা ঘুষ নিয়েছি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো ডিসি সালার। আমি গতকালকেও একটা প্রোগ্রামে ছিলাম যেখানে প্রবাসী অনেকেই ছিল, এবং প্রবাসী অনেকেই এই ডিসি সালারের ভূয়সী প্রশংসা করেছে, যে এই যে ফুটপাথ গুলা মুক্ত হয়েছে, মানে অন্যান্য বিষয়গুলা উনি উদ্যোগ নিয়েছে এবং সাকসেসফুল হয়েছে সবগুলাতে, এবং সিরিয়াসলি উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, আসার পরেই পাথর নিয়ে আমরা দেখলাম অনেক ব্যাপার। এবং এই যে ইমেজটা উনার, এই ইমেজটা ধরে রাখা দরকার। হ্যাঁ, আমরা উনি ঘুষ নিয়েছে এটা হয়তো একজন বলেছে, কিন্তু আলটিমেটলি টাকার ঘুষ হয়তো নেয় নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষয়ে ক্লারিফিকেশন তো দরকার। হ্যাঁ, এই যে মনোনয়ন নিয়ে যে একটা ক্লারিফিকেশনের অভাব, এটা সবার মনের মধ্যে একটা সমস্যা তৈরি করেছে। এটা আসলে ওনার ক্লারিফিকেশন করা দেওয়া দরকার, যে আসলে কি ঘটেছে, কি জন্য একজনের দেওয়া হলো একজনের দেওয়া হলো না। এই বিষয়টা ক্লিয়ার না করলে কিন্তু প্রভাব প্রতিপত্তির একটা ব্যাপার আমাদের দেশে থাকেই। আপনি টাকা না নেন কিন্তু
প্রভাবশালী যারা আছে, অন্য কোনো সুযোগ দিয়ে হইবে প্রভাবশালী যারা আছে তারা প্রেশার তৈরি করতে পারে। এই প্রেশারের মুখে প্রশাসনে অনেকের অনেক কিছু করার থাকে না, কিছুই করার থাকে না। এই বিষয়গুলো যদি হয়ে থাকে তাহলে এটা ক্লিয়ার করা দরকার, অথবা যে মনোনয়ন নিয়ে যে অভিযোগটা আসছে সেই অভিযোগে ক্লারিফিকেশন করা দরকার। আমরা মাননীয় ডিসি সরোজ সাহেবের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, ওনার এই বিষয়টা ক্লারিফিকেশন আসা দরকার, কারণ ওনার ইমেজটাকে আমরা ধরে রাখতে চাই। আমরা উদাহরণ দিই প্রায় ওনার সম্পর্কে, এবং আমরা যাতে আরো বেশি উদাহরণ দিতে পারি, মানুষ যাতে ওনাকে আরো বেশি অনুসরণ করতে পারে, সেই ব্যাপারে ক্লারিফিকেশন আসা দরকার। খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্র সড়কের নামকরণ হয়েছে, এটা ভেরি পজিটিভ একটা ব্যাপার। এটা যে হয়েছে আমরা খুবই খুশি হয়েছি, এবং এই দেশের একজন বিশাল নেত্রী খালেদা জিয়া, এবং অনেক ব্যাপারে আপসহীন নেত্রী, ওনার বড় ধরনের ইমেজ তৈরি করেছেন উনি। যে বিষয়টা আসছেন, তারেক রহমান সিলেটে আসছেন 22 জানুয়ারি আসছেন, ওনার ইলেকশনের ক্যাম্পেইন শুরু করবেন। এই জন্যই মাজার জিয়ারত পরেই সিলেট থেকে সবসময় ক্যাম্পেইন শুরু করা হয়, এবং সেজন্য ক্যাম্পেইন শুরু করবেন। আরেকটা নিউজ আসছে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ। রেজা কিবরিয়া খুবই লার্নের পার্সন, আমার মনে হয় উনি যে শোকজ করা হয়েছে, আর আচরণবিধি উনি লঙ্ঘন করলে অন্যরা মানে সমস্যা তৈরি করবে। ওনার কাছ থেকে এইসব জিনিস আমরা আশা করি না, উনি হয়তো নিজেকে সংশোধন করবেন, এটা আমরা আশা করি। যকসু নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি, সেখানে শিবিরের নিরঙ্কুশ জয়লাভ হয়েছে, এবং এই জয়লাভটা প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ ভোটাররা কি চিন্তা করছে, সেটা চিন্তার বিষয়টা তৈরি করে। আরেকটা নিউজ যেটা আছে, সহমর্মিতা এবং মানবতার উষ্ণতা ছড়িয়ে পড়ে সবখানে। এই নিউজের আরেকটা নিউজ আসছে সুরমা মেইলে, সেটার হেডিং হচ্ছে বেঁচে থাকতে বিত্তবাদের সমাজের জন্য কিছু করা উচিত। ইমরান ভাই, এই বিষয়টা কোরআন শরীফের একটা আয়াত আছে, হ্যাঁ, যে তোমার যখন সময় শেষ হয়ে যাবে তখন তোমার কিছু করার থাকবে না। সেজন্য আমাদের বেঁচে থাকাটাই এইসব মানুষের জন্য কাজ করা দরকার, সমাজকে কিছু দেওয়া দরকার। মানুষের জীবনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইবাদত, ইবাদতের পরে জ্ঞান, থার্ড জিনিস হচ্ছে সমাজের জন্য কিছু করা। এই তিনটা জিনিস যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জীবনটা আসলে অর্থবহ হয় না। সেই অর্থবহ জীবন অর্জনের জন্য আমাদের আবেদন হচ্ছে যে আমরা সবাই মিলে সমাজকে কিছু দেওয়ার। আমি যদি টাকা দিয়ে দিতে পারি দিব, আমি যদি এফোর্টস দিয়ে দিতে পারি দিব, আমি যদি চিন্তা দিয়ে দিতে পারি দিব। সেই বিষয়টা আমাদের প্রবাসীর একটা ভালো উদ্যোগ দিয়েছে, যারা এটা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আরো মানুষ এগিয়ে আসুক, এটাই আশা করছি। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই সময়ের অভাবে। আমরা আগে বলেছি বিদ্যুতের আজকে ঘাটতি ছিল, এই কারণে আমাদের কিছুটা আমরা হুচট খেয়েছি অনুষ্ঠান পরিচালনা করতে। আমরা প্রতিদিনই বলে থাকি যে আমরা 3টি পত্রিকা নিয়ে, একটি জাতীয় পত্রিকা এবং 2টি স্থানীয় পত্রিকা। আজকে সেরকম 3টি পত্রিকা ছিল আমাদের হাতে। সুন্দর বিশ্লেষণ করেছেন আজকে আমাদের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ ভাই। লতিফ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানালাম। আর পরিশেষে আবারও বলবো, সম্প্রচারের সহযোগিতা করলেন আজকে লতিফিয়া হোমিও কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে আবারও কৃতজ্ঞ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।